মানে যে বড় হোটেলটায় আমরা উঠেছি 3টে রুম ওরা কম দিয়েছে আমাদের। মেন হোটেল থেকে 10 মিনিট দূরে একটা রিসর্ট আছে। আমার হাজবেন্ড না বুঝতে পেরেছিল একটা কোনো ব্যাপার, দরজাটা যেই খুলেছি বলের মতন একটা হাওয়া মনে হলো স্পিড হয়ে না পুরো কাঁচে মারলো, পুরো সেটটাই পুরো ভেঙে পড়ে গেল। এই ঘটনাটা তোমার চোখের সামনে ঘটলো? হ্যাঁ, ওদের বলছি আমি এখান থেকে গোলাপ নেবো 2টো। ইয়ার কি তুমি ফুল 2টো নিয়ে মাথায় দিয়েছো? ওই ফুল 2টোর সাথে ভূত এসছে। আমার মামা ছেলে পুরো ওপেন হয়ে পটিতে গেছিল, সিগারেট খায়, যেহেতু পিসির সামনে সিগারেট খাবে না বলে ও বাথরুমে স্মোকিং করবে। এমনি প্লেন ধোঁয়া ছাড়ছে, ওটা না একটা স্পেস টাইপের হয়ে গেছে। পুরো উলঙ্গ হয়ে ও ঘরে ঢুকে গেছে আমার মায়ের সামনে, অত বড় ছেলে। ও গিয়ে ছিটকিনিটা লাগাচ্ছে, ছিটকিনিটা খুলে পড়ে যাচ্ছে। 4টে মশারির কোণ একসাথে খুলে পড়ে গেছে ওদের। ছোট থেকেই একদম বিগেস্ট ফ্যান শাহরুখ খান, আমার পাগল। লাইক উই অল আর। শাহরুখ খান বেরিয়ে এরকম গাড়ি থেকে বেরিয়ে আসছে আমার কাছে, আমি তার মধ্যে গিয়ে ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছি। গলা থেকে এতটা কিস করতে কোথাও ছাড়িনি। আমার হাজবেন্ডের তো কি রাগ, আমি ওই কিস করেছি, ও নতুন বউ অন্য শাহরুখ খানকে চুমু খাচ্ছে। ঠিক আছে, শাহরুখ খান একটা অন্য লিগ, শাহরুখ খান একটা অন্য ইউনিভার্স আমাদের ইন্ডিয়ানসদের কাছে, বিশেষ করে দেশের গোটা পৃথিবীর বুকে তো বটেই, কিন্তু আমাদের ইন্ডিয়ানসদের কাছে শাহরুখ খান একটা আলাদা ইমোশন। হি ইজ আ ভোকাবুলারি। একদম। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজ আমার যিনি গেস্ট, তিনি আপনাদেরই একজন প্রেত কথা পরিবারের একজন সদস্য, সোনালী। সোনালী, কোথা থেকে আসছো? আমি আসছি ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুর? নার্ভাস লাগছে? একটু এতদিন তোমাকে দেখে এসছি ফোনে, সামনাসামনি দেখছি তো একটু নার্ভাস লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, একদম রিল্যাক্সে থাকো। আমি আগেও আমার একজন সাবস্ক্রাইবারকে বলেছিলাম যে এই সামনে কয়েকটা ক্যামেরা রয়েছে, লাইট রয়েছে, কিছু ভুল হলে কেউ টমেটো আলু কিচ্ছু ছুঁড়ে মারবে না আমাদেরকে। আমরা একদম রিল্যাক্সে বসি, রিল্যাক্সে আমরা একটু গল্প করি, এবং এই গল্পের মধ্যে তোমার জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ঘটনা আমরা আজকে শুনবো বা শোনাবো, এবং তুমি শোনাবে। রাইট, ইউ আর আ ভেরি স্মার্ট লেডি। তোমার সঙ্গে দেখা হওয়ার পরই আমি এই ভাইবটা পেয়েছি যে তুমি খুব স্মার্ট, এবং তুমি তোমার গল্পও বলছিলে, তোমার লাইফের গল্প বলছিলে। তো তুমি প্রেত কথা কবে থেকে শুনছো? বেশি দিন না, 5 মাস, 4-5 মাস হবে। 4-5 মাস, কিন্তু ফ্যান প্রতিদিন, মানে কোনদিনও মিস যায় না। আচ্ছা, এরকম একটা ব্যাপার। কোন সময় শোনো প্রেত? সময়টা অ্যাকচুয়ালি আমার বুটিক আছে, একটু ব্যস্তই থাকি আমি। সময়টা হচ্ছে আমার রান্না, কুকিং টাইম। আচ্ছা, রান্না করার সময় আমি চালিয়ে দিয়ে রান্না করতে করতে কদিন বাড়ির সবাই শোনে তোমার সাথে? হ্যাঁ, আমার হাজবেন্ড আসলে স্পিকারে দিয়ে দিই, ও শোনে। আচ্ছা, কদিন আগে কি বলে প্রেত কথা শোনা নিয়ে? ওর ভালো লাগে, খুব ভালো লাগে ওর। আমাকে বলে তুমি স্পিকারে দাও, একা শুনছো আমিও শুনবো, স্পিকারে দিয়ে শুনি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রেত কথার সঙ্গে থাকুন, প্রেত কথা শুনুন। এবং আজকে আমরা প্রথম ঘটনায় যাব। প্রথম ঘটনায় যাওয়ার পর আমি ওর কাছ থেকে প্রেত কথা নিয়ে আরো কিছু এক্সপেরিয়েন্স শুনবো। তারপর আমরা আবার আজকে পরের আরেকটা ঘটনায় যাব। 2টো ঘটনা আছে। হ্যাঁ, একটা ছোট ঘটনা, বড় ঘটনা দিয়ে শুরু হোক। চলো বড় ঘটনাটা শুনি, তোমার সাথে কি হয়েছিল। তারপর তোমার সাথে শাহরুখ খানের যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটা আমি আজকে শুনবো, যে কিভাবে দেখা হয়েছিল সেটাও শুনবো। আগে তুমি প্রথম ঘটনাটা বলো। আচ্ছা, তার আগে একবার একটু বলে দিই, আমাদের প্রেত কথায় আপনিও যদি আসতে চান এই বছর, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া সেরা সত্যি ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা। এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত আপডেট পেয়ে যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আজকে ডিরেক্ট সোনালীর কাছে প্রথম ঘটনাটি শুনতে। আমরা খুব ঘুরতে যাই, মানে প্রায়ই ঘুরতে যাই। এখন একটু কমে গেছে, ছেলে পড়াশোনার কারণে খুব একটা সবসময় যাওয়া হয় না, কিন্তু একটা সময় ছিল বছরে 3-4 বার একটা বড় ট্যুরে আমরা যাই। তা 2009-এর ঘটনা, ডিসেম্বরে, তোমার 24শে ডিসেম্বর ঘটেছিল ঘটনাটা। 2009-এ আমরা নেপাল গেছিলাম ঘুরতে। আচ্ছা, প্রথমে নেপাল যারাই যায় তাদের কাছে আমি শুনেছি কোনো একটা ভৌতিক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, প্রথমে চিতওয়ান, তারপরে পোখরা, তারপরে কাঠমান্ডু। আমাদের ঘটনাটা ঘটেছিল পোখরাতে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেই হোটেল, ওখানে তো মানে তোমার রক্সল বর্ডার ক্রস করলে সিম অফ হয়ে যায়, যোগাযোগের তো কোনো থাকে না। তা কোনো কারণে আমাদের যে ট্যুর ইভেন্টের যে অপারেটর ছিলেন, উনি ওই হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, মানে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিল না। তা আমাদের গাড়িটা লেট হয়েছে, মানে ট্রেন থেকে নেবে আমাদের ছোট মিনি ক্যাপসুল বাসে করে নিয়ে গেছিল, তো মানে আমাদের রাস্তায় লেট হয়েছিল।
তা ওরা যোগাযোগ না করার কারণে 3টে রুম অন্য পার্টিদের ভাড়া দিয়ে দিয়েছিল। মানে আমরা 60 জন গেছিলাম। 60 পিপল, মানে তোমরা কি ফ্যামিলি গেছিলে? ফ্যামিলি আমরা 5 জন, মানে এমনি ট্রাভেলস থেকে গেছিলাম। না না, ট্রাভেলস থেকে গেছিলাম। আর ওই ট্যুর অপারেটর ও কি ওখানে ছিল নাকি? ট্যুর অপারেটর না না, ট্যুর অপারেটর গেছিলেন, আমাদের সাথে গেছিলেন। 3টে রুম মানে ওরা কম দিয়েছে আমাদের। মানে যে বড় হোটেলটায় আমরা উঠেছি, বিশাল বড় হোটেলটা, ওখানে আমার যেখানে ঢোকার কথা দুপুরে 1টার সময়, সেখানে আমরা গিয়ে পৌঁছেছি সন্ধ্যে 7:30টায়। ওকে, অনেকটা দেব। ওরা বলেছে যে তোমরা আর আসবে না, যেহেতু ফোনের তখন ব্যাপারটা কন্ট্যাক্ট করা যায়নি। এবার গিয়ে দেখছি 3টে রুম রেডি নেই, লোক আছে, আর সেটা আমরাই ধরা পড়েছি। আচ্ছা, মানে তোমাদেরই ওই 3টে রুম? মানে আমাদের 2টো রুম ছিল। মানে আমার মামার ছেলে গেছিল, মানে আমার দাদা, ও ব্যাচেলর ছিল, আমার মা আর আমি, আমার হাজবেন্ড, আমার ছোট ছেলে, মানে আমাদের 3 জনের একটা রুম ছেলেকে নিয়ে, আমার মায়ের আর দাদার একটা রুম, আর একটা ফ্যামিলি ছিল তারাও 5 জন। আচ্ছা, তাদের 2টো রুম, মানে 4টে রুম, 2টো ফ্যামিলি, ঠিক আছে। তা এবারে 4টে রুম আমরা পাচ্ছি না। মানে ওরা বলছে যে একটা বড় রুম দিচ্ছি, ওই রুমে ওই অন্য পার্টিদের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে, কিন্তু সেটা পসিবল নয়। শুধু 2টো রুম দিলেও হতো। ওরা চিনি না জানি না, প্রথম রাতে এরকম অ্যাডজাস্ট করা, একটা বলছে একটা অ্যাডজাস্ট করুন, পরের দিন 10টার মধ্যে আমরা রুম দিয়ে দেবো, চেক আউট টাইমে ওরা ছেড়ে দেবে, রুম দিয়ে দেবে। সবাই, আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো রাস্তায় আসার আগে। আমি ট্যুরে যাবার কিছুদিন আগেই ডক্টর দেখে আমার থাইরয়েড ধরা পড়ে। আমার হাই ডোজ মেডিসিন চলছিল তখন, স্লিপিং ডোজও দেওয়া ছিল। তার মধ্যে খুবই শরীর খারাপ ছিল, মানে সারাদিন বমিটিং করতে করতে এসছি, একদম শরীর মানে নাজেহাল হয়ে কাইল হয়ে গেছিলো। তা যাই হোক, আমার ওয়েট করার মতন মানে সিচুয়েশন ছিল না যে আমি দাঁড়িয়ে ওখানে ঘন্টা 3-4 হোটেলের বাইরে দাঁড়িয়ে ওয়েট করবো বা কোনো। এর মধ্যে তো কথা চলছে যে ওরা বলছে লাস্টে, ওরা বলছে আমরা অ্যাডজাস্ট, ওরা অন্য যে আরেকজন ফ্যামিলি ছিল ওরাও অ্যাডজাস্ট করছে না, যে একটা রাত্রি একটা রুমে কাটাবো। এবার তো ডিসেম্বর, মানে কনকনে ঠান্ডা, কাঁপছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠট্টর। আমার ছোট বেবি, ওদেরও বেবি ছিল 2.5 বছরের, আমার বেবি তো 4.5 বছর বয়স, ওদেরটা আরো ছোট। ডিসেম্বর, শুধু বরফটা পড়তে বাকি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মধ্যে তখন ওরা বলল যে একটা তাহলে কাজ করুন, আমাদেরই এখান থেকে, মানে ওই মেন হোটেল থেকে 10 মিনিট দূরে একটা রিসর্ট আছে, মানে বাগান বাড়ি টাইপস। তা ওখানে আপনারা তাহলে নাইট স্টে করে নিন, যদি ভালো লাগে ওখানে থাকবেন, নাহলে কালকে সকালবেলা আবার এখানে। পুরো তো ট্রাভেলসের পুরো লোক তো এইখানে প্রপার, এবারে রান্না থেকে সমস্ত কিছু তো এই হোটেলেই হচ্ছে না, মেন হোটেল, মানে মেন লোক তো এখানে, আমরা শুধু 2টো ফ্যামিলি চলে যাব। তা আমরা বলছি এই ডিসেম্বর মাস, এই অন্ধকার, ইলেকট্রিসিটি নেই ওখানে, সোলার সিস্টেম, তা কি করে আসা যাওয়া, খাওয়া দাওয়ার ব্যাপার আছে এত রাত্রে। তো তখন ওরা বলছে যে আপনাদের ম্যাডাম আসতে হবে না। আমি তখন রেগে গেছি, আমি একটু খুব রেগে যাই। আচ্ছা, তুমি রেগে যাও? হ্যাঁ, রেগে গেলে মারাত্মক। আচ্ছা, হ্যাঁ, দেখে যদিও মনে হয়, নালে রাগও নেই, রেগে গেলে কেউ সামলাতে পারবে না এরকম। আমার তখন শরীরটা এত খারাপ লাগছে, আমি তখন বলছি হ্যাঁ আমরা আবার এত রাত্রে আবার এখানে খেতে আসবো, আবার ছোট এত ঠান্ডার মধ্যে। তখন বলছে আপনাদের আসতে হবে না, আমাদের টোটো গাড়ি আছে, মানে টোটো গাড়ি না, কি বলতো তখন ওই টোটো টাইপেরই ঘেরা, তোমার দেখবে ওই তোমার হকি বা বলগুলোতে যে ছোট ছোট গাড়ি, এর মধ্যে যে ছোট ছোট গাড়িগুলো বা স্টেশনে যে ছোট ছোট গাড়িগুলো যায়, এরকম টাইপের গাড়ি আছে। তা বলছে আমরা গাড়িতে করে আপনাদের খাবার দিয়ে আসবো, ওকে, আপনাদের আসতে হবে না, আপনি একটা রাত্রে অ্যাডজাস্ট করুন। তা ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি গেছি ওখানে। যখনই আমরা ঢুকছি, আমার হাজবেন্ড না মানে বুঝতে পেরেছিল একটা কোনো ব্যাপার, ও মানে একটুখানি বুঝতে পারে এরকম কোনো একটু যদি কোনো রকম কিছু হয়, মানে গা ছমছম করা, এরকম একটা কোনো ফিলিংস, হ্যাঁ ও একটা বুঝতে পারে। এরকম যখন ঢুকছি, ঢুকেই আমার ঢোকার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগে গেছে জায়গাটা। মানে পুরো গাছে, রাজ মুভিতে যেমন গাছে চিমনি জ্বালানো মতন এরকম আছে, আর পুরোটা বাগান। আর রাস্তাটা কিরকম বলতো, ভিক্টোরিয়াতে আমাদের দেখো টোনচিপ ছোট ছোট পাথরগুলো কোথায় পড়ে থাকে না, ওরকম পাথর দেওয়া, আর ফুলের বাগান, বিশাল বড় বড় ঝাউ গাছ, বিশাল বড় বড়, মানে এরকম করে তুমি গোল করে ধরতে পারবে না 2টো হাত দিয়ে, মোটা মোটা বিশাল বড় বড়, প্রচণ্ড ফল গাছ, মানে প্রচুর প্রচুর, এত সুন্দর একটা গন্ধ ওখানে, মানে ফুলের গন্ধ। আমার তো মানে এত ভালো লেগে গেছে রাত্রে ওরকম এখানে একটা
হ্যাচাক মতন জ্বলছে, ওখানে একটা জ্বলছে, এরকম চারিদিকে জ্বলছে, দেখতে ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আর জোনাকি পোকাও ডাকছে, খুব সুন্দর জায়গাটা। এবার আমি বলছি আমি আর ওখানে আর যাব না, আমি এখানেই থাকবো, মানে ঢুকেই আমি বলছি। এবারে কটেজগুলো কীরকম বলো তো, ধরো এই জায়গাটা 2টো রুম, একটা কটেজ টাইপের, খুব সুন্দর। আবার একটুখানি গ্যাপ দিয়ে ওই সাইডে গিয়ে আবার একটা কটেজ, মানে গ্যাপ গ্যাপ, একসাথে না, ছোট ছোট। একটা কটেজে 2টো করে রুম, আচ্ছা, ব্যালকনি আছে নিচে, মানে ফ্লোর নেই, এমনি শুধু ওই চালা ঘর টাইপের, মানে খুবই সুন্দর ডেকোরেশন। মানে তুমি যদি দেখো প্রেমে পড়ে যাবে, মানে এত সুন্দর সাজানো। আর আমি একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ একটু ছিমছাম বেশ থাকবে, খুব পছন্দ করি। রুমে ঢুকেছি, রুমে ঢুকে আরো ভালো লেগে গেছে। গোল খাট, গোল মশারি, মানে এত সুন্দর সাজানো রুমটা। আমাদের রুমটা ছিল, বেডটা ছিল পুরো গোল, আর পাশে না একটা ছোট্ট সিঙ্গেল বেডও ছিল। আচ্ছা, তা আমার ছেলে তখন বলছে মাম্মাম, তখন তো ছোটো, মা বলতো না, মাম্মাম বলতো, বলছে মাম্মাম আমি এইখানে শোবো। তা আমি বলছি ঠিক আছে, সিঙ্গেল বেডটা শোবো। আমি তো খাটে উঠে লাপাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, এত সুন্দর সাজানো, ভালো। তারপর না ছেলে, আমরা ফ্রেশ হতে গেছি। এবারে অত ঠান্ডাতে স্নান করা তো পসিবল নয়, অত ঠান্ডা, হ্যাঁ তখন 10টা 10:30 বেজে গেছে। আমার হাজব্যান্ড বলছে আমি আগে যাই, তুমি পরে যাও। না আমি আগে যাবো বলে আমি আগে গ্রিজার চালিয়ে, ওরা বললো 12টা অবধি আমাদের ইলেকট্রিক দেবে, তারপরে ইলেকট্রিক অফ করে দেবে, চিমনি জ্বলবে এরকম। তা গিজার চালিয়ে দিয়েছে। আমি বাথরুমে গেছি, বাথরুমে না, বাথরুমটা ওপর দিকটা দেয়ালে মানে এরকম একটা ছোট জানলা মতন থাকে না, ছোট মানে ঘুলঘুলি টাইপের জানলা বলছো, স্কোয়ার টাইপের একটা ছোট্ট জানলা মতন, দেখবেন ওই কাঁচটা এরকম ঠেলে তুলে দেওয়া যায়, হাওয়া ভেতরে মানে ভেন্টিলেশনটা যেটা হয় ওরকম টাইপের। মানে বাজি কথায় বাথরুমের একটা জানলা, আর না নেট লাগানো আছে, ওকে, লোহার নেট লাগানো আছে যাতে বাইরে থেকে পোকামাকড় না ঢোকে, এরকম। অনেক সময় সাপ খুব ঢুকে যেতে পারে পাহাড়ে। এবারে আমি পাহাড়ে একবার গিয়েছিলাম, মানে একবার একটা সিলেরি গাঁওতে আমি একটা হোমস্টেতে থেকেছিলাম। সেই হোমস্টেতে বাথরুমের ওই জানলা থেকে দেখি ভেতর বাইরে থেকে প্রচুর মাকড়সা ঢুকছে। ওরে বাবা, তাই জন্য আমি পরে বলেছি নেটটা দেয় এই কারণে, নেট দেওয়া আছে, পাহাড়ে প্রচুর পোকামাকড় সাপ খোপের উপদ্রব, তো হ্যাঁ নেট দেওয়া ছিল। তা নেটটা দেওয়া দেখে না, আমি না বাথরুমে ফ্রেশ হচ্ছি, হঠাৎ না মনে হচ্ছে স্ক্র্যাচ করছে কেউ, মানে ওই নেটটার মধ্যে খড়খড় 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 করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, একটা লোহার জিনিসে যদি কেউ যদি এরকম আঙুল দিয়ে যদি স্ক্র্যাচ টাইপের করে, খড়খড় খড় করে আওয়াজ হয় না, ওরকম টাইপস একটা আওয়াজ। আমি না সঙ্গে সঙ্গে বাথরুমে দরজাটা খুলে বলছি কি না আওয়াজ হচ্ছে। আমার কিন্তু মনে কিন্তু ভূতের ব্যাপারটা একদমই আসেনি, ওসব কিছুই আমি ভাবিনি। বলছি কেমন না একটা আওয়াজ হচ্ছে, বলছি কিসের আওয়াজ, পোকামাকড় ঝিঝি পোকা টোকা ডাকছে, জোনাকি পোকা ডাকছে। আমার হাজব্যান্ড এরকম বলেছে। তা আমি আবার মুখ হাত পা ধুয়ে বাতা টাতা জল মল দিয়ে চলে এসেছি। তারপর ও গেছে, ও সেম ওরকম আওয়াজ শুনতে পেয়েছে ওরকম। এবার আমার হচ্ছে পোকামাকড় কিছু একটা হচ্ছে এরকম ব্যাপার, কিন্তু ওর মনেও তখনও কিছু নেই, আমার মনেও কিছু, আমার মনে কিছুই, পুরো গল্পটাতে আমার মনে কিছুই নেই, ভূত প্রেত নিয়ে কোনো কথা, হ্যাঁ না এরকম কোনো নেই। ছেলে তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তখন আমাদের ডিনার আসেনি, তা 12টা 10 তখন ডিনার, 24 তারিখ রাত্রের কথা বলছি আমরা। তা যেখানটা আমরা খেতে যাব, ওরা কি রুমে খেতে দেবে না, ওদের রিসর্টের একটা ছিল যে রুমে তুমি খেতে পারবে না, আচ্ছা এমনি ড্রাই কিছু খেতে পারবে, ভাত তরকারি গ্রেভিওয়ালা কিছু তুমি রুমে খেতে পারবে না। ওই তোমাদের ওই লাঞ্চ যে এরিয়া আছে, ক্যান্টিন, মানে মেইন খাবারটা হচ্ছে তোমার ক্যান্টিনে গিয়ে খেতে হবে। এবার ক্যান্টিনটা ছিল ঠিক আমার রুম থেকে বেরিয়ে, ওই পাথরের রাস্তা বলছিলাম, আমার রুম থেকে বেরিয়ে মানে একটু হেঁটে যেতে হবে, তাও তোমার এই 20-25 পা মতন হেঁটে যেতে হবে। গিয়ে একটা বিশাল বড় একটা ক্যান্টিন আছে, ওপেন, মানে এমনি দেখা যাবে ওখান থেকে, ক্যান্টিন থেকে বসে আমার রুম দেখা যাচ্ছে। ডোরটা লক করে দিয়ে ছেলেকে আর তুলিনি, ছোট বেবি তো, তাহলে ঠিক আছে চলো ডাল আলু ভাজা একটু নিয়ে আসবো, ডালটা নেবো না, আলু ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো বলে আর নিয়ে আসবো, যেহেতু খেতে দেয় না রিকোয়েস্ট করবো। তাই ম্যানেজারটাকে আমি বললাম যে এরকম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছি, আমি ডাল কিছু নিচ্ছি না, শুধু ডিমটা নেবো, আলু নেবো, আমি খাইয়ে দেবো, কোনো কিছু রুম নোংরা হবে না। এখন কি কারণে খাবার আনতে দিচ্ছিল না সেটাই এরপরে তো বুঝতে পারবো। যাই হোক, তা যখন আমি আসছি
প্লেটটা নিয়ে আমার যেখানে ভয় পাই সেখানে আমার ওখানে মনে একটা আলাদা স্পিরিট, মানে আমি খুব আনন্দে আছি ওখানে, একটা আলাদাই মানে সমস্ত ক্লান্তি তুমি ভুলে গেছো ওই জায়গাটা, এতক্ষণ ধরে যে আসলে হোটেল পেলে না, শরীরটা খারাপ, সব ভুলে গেছো ওখানে গিয়ে এতটা, মানে আমি একাই, তুমি খাও আমি চলে যাচ্ছি প্লেট নিয়ে, এরকম একটা ব্যাপার, ফুরফুরে মন একদম। হ্যাঁ বলতে তখন আমি যখন আসছি আমার হাজবেন্ডও পেছনেই চলে এসছে, আমার ও একটা কিছু ডাউট করেছিল, ও আমার পেছনেই চলে এসছে। দরজাটা যেই খুলেছি, মানে আমাদের ধরে বেডের রুম ছিল তো, বেডের অপোজিট সাইডে বিশাল উইন্ডো ছিল, পুরো স্লাইডিং কাঁচ, ফুল কাঁচের, আর কাঁচটা মানে খুললে নেট দেওয়া, স্লাইডিংটা খুললে নেট প্রচুর, ওই সেরকম লোহার নেটের মতো, হ্যাঁ তোমার এই পুরো এটার মতন বড়, এই যে এটা ডেকোরেশন করা আছে এটার মতন পুরো বড়, বিশাল বড় জানলাটা, অনেকটা হাইট জানলা, আর ওই পাটটা হচ্ছে জানলার ওই পাটটা হচ্ছে কিছু দেখতে পাবে না, মাইলের পর মাইল অন্ধকার, শুধু শালবন, জঙ্গল, ফরেস্ট, ওটা তো চিতওয়ানটা তো অ্যাকচুয়ালি তো পুরো ফরেস্ট। দরজাটা খুলতেই মনে হলো না একটা মানে হাওয়া, মানে মন্ড মতন পাকিয়ে আছে হাওয়া, মানে একটা বলের মতন একটা হাওয়া মনে হলো, স্পিড হয়ে না পুরো কাঁচে মারলো গিয়ে ওই উইন্ডোটাতে, স্পিড টাইপের একটা, মানে পুরো স্পিডে একটা গেল হাওয়া টাইপের গিয়ে না পুরো কাঁচটা ভেঙে পড়ে গেল, পুরো গুঁড়ো গুঁড়ো, কাঁচটা ভেঙে পড়ে গেল, পুরো ভেঙে ফেটে বেরিয়ে গেল ওই হাওয়াটা। মানে তুমি যখন খুলেছিলে? হ্যাঁ, আমার বেবির কাছে দাঁড়িয়ে ছিল, মানে আমি দেখিনি কিছু। তুমি আমার হাজবেন্ডরা পরে বলল যে কাঁচটা তুমি কি খুলেছিলে? না, কাঁচ পুরো বন্ধই ছিল, তুমি ঘরে ঢুকেছো, তো হাওয়া ঠান্ডা, তো বরফ পড়তে বাকি, কি করে খুলবো, তার উপরে পর্দা আছে, পর্দাটা সরানো ছিল, মানে আমি দেখছিলাম তো যাওয়ার আগে, খেতে যাওয়ার আগে ওদিকটা কি আছে, তখন আমি দেখলাম যে তুমি পর্দা সরিয়ে উল্টো দিকটা দেখেছো। এবার তুমি যখন রুমে ঢুকেছো, হ্যাঁ তখন মনে হচ্ছিল আমার ছেলে যে খাটটাতে একা ঘুমাচ্ছিল, ও তো বাচ্চা, ওর ওখান থেকে মনে হলো একটা এরকম কিছু একটা হাওয়া গেল, ওকে, আমার ছেলের কাছ থেকে, যেটা কাঁচটা ফাটিয়ে দিল। হ্যাঁ, পুরো বড় পুরো সেটটাই পুরো ভেঙে পড়ে গেল। এই ঘটনাটা তোমার চোখের সামনে ঘটলো? পুরো আমার সামনে, আমার হাজবেন্ডের সামনেও পুরো ভেঙে পুরো পড়ে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ওই দেখবে না বাসে অ্যাক্সিডেন্ট হলে দানা দানা গুঁড়ো হয়ে যায়, পুরো ফেটে বেরিয়ে গেল, মনে হয় স্পিড কিছু একটা কিছু। আমার ভাবলাম অনেক সময় হয় না, দেখবে দরজা এপার থেকে খুললে ওপারে একটা ইকো টাইপের হয়, আমরা ভেবেছি ওরকম টাইপের কিছু হবে হয়তো, এদিকে তুমি দরজা খুলেছো ওই দিকের কাঁচটায় কিছু হয়েছে, মানে যেমনটা হয় আমার বাড়িতেও হয়, যেমন আমি যদি হচ্ছে নিচের তলাতে যদি আমার মেন দরজাটা আটকাই, তাহলে উল্টো দিকের দরজাটা নড়ে ওঠে, ওরকম হয় তো। এবার আমরা ওইটা এয়ার প্রেসারের জন্য হয়, কিন্তু পরে আমার ভাবলাম অত বড় কাঁচ ফেটে যাবে না, না অতটা প্রেসার তো তৈরি হয় না, কাঁচ ফেটে পুরো, আমার হাজবেন্ড পুরো দেখেছে যেটা হাওয়া টাইপের কিছু, স্পিড টাইপের পুরো এরকম হাওয়া আমি ফিল করেছিলাম। কিছুদিন আগে আমরা গেছিলাম বারাসাতে কালী পুজোর সময়। আচ্ছা, বারাসাত না, নিউ ব্যারাকপুর বলা ভালো। নিউ ব্যারাকপুরের ওখানে একটা জায়গায় দিয়ে, বুঝলি কৌশিক, আমরা যাচ্ছি একটা ব্রিজের উপর, যখন উঠেছি কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই, কিন্তু কালী পুজোর সময় এবার কিন্তু সেরকম ঠান্ডাও পড়েনি, তো খুব জেনারেলি বাইক চালানো যাচ্ছে, আমি বাইক নিয়ে গিয়েছিলাম। আমি যে ব্রিজটাতে উঠলাম, আমি স্পষ্ট ফিল করলাম একটা হাওয়া, আর ওই হাওয়াটা একদম ডিফারেন্ট, ওই হাওয়াটা নর্মাল হাওয়া, একটা দলা পাকানো হাওয়া, যেটা আসে এসে পুরো উপর দিয়ে চলে যায়, সাইক্লোন টাইপের একটা অদ্ভুত একটা হাওয়া, একটা মানে স্পিড, মানে একটা যেন কিছু একটা কিছু ঘুরছে, তাও রাস্তার উপর দিয়ে, খালের উপর দিয়ে যাচ্ছি, সেখানে নর্মাল হতে পারে, বাট রুমের ভিতর এটা খুবই আনএক্সপেক্টেড। হ্যাঁ, এবার যদি কাঁচটা যদি নড়ে উঠতো সেটা একটা আলাদা, পুরো কাঁচটা ভেঙে গেল, হু করে হাওয়া আসছে, মানে হু হু করে কনকনে হাওয়া, স্বাভাবিক, আর পুরো তো জঙ্গল, ওপেন হয়ে গেছে, কাঁচ পুরো নেট লাগানো। এরপর কি করলে? তারপর তো সঙ্গে সঙ্গে গিয়ে ম্যানেজারকে ডেকেছে, তা এরকম হচ্ছে, এরকম তো ভেঙে পড়ার কথা না। এবার ওরা না মানে ঢোক গেলার মতন অবস্থা, কিছু বলছে না, এ হয়েছে এখন কি, আমি যে এরকম ভাবে রুমে থাকবো কি করে, এত ঠান্ডা, দুটো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তাতেও কনকনে, মানে হাত পা এরকম কাঁপছে, এত ঠান্ডা। তা ওরা তখন ওই প্লাইড বোর্ড যে হয় না, ওই এনে পেরেক দিয়ে ওটা সিল করে দিল। এবারে রাত্রিটা আর তো রুম ছিল না, তা আমরা শুয়ে পড়ি বলতে আমি আবার পাকামা মেরে, একটু পাকামা আছে, আমি বলছি এত টায়ার্ড, আবার সকাল 8টার মধ্যেই ফরেস্ট সাফারিতে বেরোবো, আমি 2টো ওষুধ খেয়ে নিই ঘুমের, ভালো ঘুমতে হবে, আমি 2টো মেডিসিন খেয়ে নিয়েছি যাতে ঘুমটা আমার একদম সলিড হয়, আমি ফ্রেশ থাকি সকালে, এরকম একটা ব্যাপার। এবারে ঘুমিয়েছি, তখন তো স্মার্টফোন ছিল না, আমার 30 to 30 ফোন ছিল,
32 নোকিয়া, ওই নোকিয়ার ছোট কালার, ছোট না আম্পার আপ সেট গুলো আর তা যাই হোক ওই ফোনে না আমি না তারা মায়ের খুব ছোটবেলা জন্ম হওয়ার আগে থাকতেই তারা মায়ের প্রতি একটা আলাদা টান, মানে আমি ছোটবেলায় কথা বলতাম মায়ের সাথে, এখনো আছে, খুব কম রেয়ার। তা পুরো 350 ওপরে গান লোড ছিল তারা মায়ের, আর স্ক্রিনেও তারা মায়ের ফটো দেওয়া ছিল। ওখানে যেহেতু ইলেকট্রিক ছিল না, আমরা তার আগে ফোনটা চার্জে ছিল, মাথার সামনে চার্জ দেওয়া হয়ে গেছিলো, তা ফোনটা টর্চ ছিল, তখন টর্চ জেলে মানে যেহেতু অন্ধকার পুরোটায়, আর চিমনি জ্বলছিল, ছেলে ওই খাটেই ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি, ওরা প্লাইউড মেরে গেছে, আমি ওষুধ খেয়েছি, আমার হাজব্যান্ড ঠাকুর প্রণাম করে, সবাই আমার খুব ঠাকুর ভক্ত, দিয়ে শুয়ে পড়ি আমরা। আমার কোনো তারপর থেকে আমি কিচ্ছু আর জানি না কি হয়েছে সারা রাত। যা ঘুমের ওষুধ খেয়েছো আর কিছু না জানাই, আমি কিছুই জানি না। এটা আমি পরে বলবো যে রাতে কি হয়েছে, আমি আমার কথাটা আগে বলছি, পরে আমি শুনেছি যে রাতে কি হয়েছে, ওটা আমি রাত্রিটা পরে আসবো। শুয়েছি, ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়, আমার হাজব্যান্ড বলছে এই ওটো, নাড়া দিচ্ছে আমাকে, এই ওটো, আমার বাথরুম যাবো, পটি পেয়েছে, তুমি ওটো ওই রুমে চলো। পাশের রুমে আমার মা আছে, আমার দাদা আছে, এবার পাশের রুম থেকে পাশের রুমে তো ফোন করতে পারছি না, সিম বন্ধ, তো যে আমি বলবো যে মা তুমি চলে আসো এই রুমে, সেটাও বলতে পারছি না। আমাকে ডাকছে, আমি তো সেই চোখ দলমল অবস্থায়, আমি কী হয়েছে, তুমি ডাকছো কেন? আমি বলছে ওটো, আমি বাথরুমে, আমি যাও, আমাকে ডাকছো কেন, আমি ঘুমাচ্ছি না। তা বলছে না তুমি ওই রুমে চলো, মায়েদের রুমে চলো, তুমি ছেলেকে নিয়ে ওই রুমে চলো, ওই ঘরে যাবো। আচ্ছা কী জন্য? আমি ওই ঘরে যাবো কিসের জন্য? এত ঠান্ডা, আমি এখন এই বেরিয়ে আবার ওই রুমে যাব? আমি বেরোবো না। আর বেরিয়ে ওই রুমে যাওয়া মানে পুরো বাইরে বেরিয়ে আমাকে রুমটা যেতে হবে, বাগানটার ওপর দিয়ে, মানে বুঝতে পারছো তো? এবার আমি তো যাব না, আর ও আমাকে ওই ঘরে না নিয়ে গিয়ে ও পটিতে যাবে না, যেহেতু আমার হাজব্যান্ডের পটিতে 1 ঘন্টার উপরে টাইম লাগে, ও যাবে না। সে তো আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে, কেন তুমি এরকম করছো, ঘুমাচ্ছি আমি, দাও না ঘুমাতে। বলছে না তুমি ওই ঘরে চলো, ছেলেকে নাও। সেই ব্ল্যাঙ্কেট জড়িয়ে ছেলেকে নিয়ে কোলে নিয়ে ওই রুমে গেছি। ওই রুমে গিয়ে দেখি মাও জেগে আছে, আমার দাদাও জেগে আছে। ওকে, তার মানে কিছু একটা হয়েছে। হ্যাঁ, এবার জেগে আছে, আর কি গো তোমরা জেগে আছো? বলছে তোরা এই ঘরে। তা আমি বলছি দেখো না, তোমার জামাই মাথা খারাপ হয়ে গেছে, আমি পটি পেয়েছি, আমাকে এই রুমে নিয়ে গেলো, তার জন্য আমি আবার সরো মাকে চড়ি, আমি আবার যেহেতু ওষুধ খেয়ে আছে না, ঘুমের ঘোরটা আমার, আমি আবার গিয়ে আবার কাত হয়ে শুয়ে পড়ছি। তারপর দেখি সঙ্গে সঙ্গে তো আর ঘুমিয়ে পড়িনি, মানে ঘুমোচ্ছি, দেখি আমার দাদা আমার হাজব্যান্ড কি কথা বলছে, ফিসফিস করে কথা বলছে। এই তোরা কি গল্প করছিস? ভোর 4টে তখন। তা যাই হোক, ওরকমভাবে আবার আমরা রাত্রে ওখানে শুয়ে পড়ি। এবার শুয়ে আমরা 6টার সময় উঠেছি, উঠে আমাকে বলছে ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও, মানে একটু রেগে বলছে আমাকে। আমার হাজব্যান্ড বলছে যাও ওই রুমে গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নাও, এখানে আর থাকবো না, রুম ছেড়ে দেবো, এখানে এই বেরোবো। আমাদের 8টার সময় গাড়ি ফরেস্ট জিপ বুকিং করা হয়েছিল, জিপে করে আমরা ফরেস্ট সাফারি করার কথা ছিল, জঙ্গল সাফারি বেরিয়ে যাব। তো বলছে একদম লাগেজ প্যাকিং করে নাও, ও এখানেই আমরা দিয়ে চলে যাব, ওরা ওই রুমে ওই হোটেলে, মেন যে হোটেল ওখানে ওরা লাগেজ নিয়ে চলে যাবে, আমি কথা বলে নিচ্ছি, এখানে আর ঢুকবো না। আমি বলছি কেন, আমি এখানেই থাকবো। রীতিমতন আমার বেডে ঝগড়া হচ্ছে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বেডে বসে আছি, আমি এখানেই থাকবো, আমি ওখানে যাবো না, ওখানে বিল্ডিংয়ের মতন ওরকম হোটেলে অনেক থাকি, আমি এইখানেই থাকবো। এত সুন্দর বাগান বাড়ি, এখনো ঘুরলাম না, রাত্রেবেলা কিছু ভালোভাবে দেখিনি, তুমি চলে যেতে বলছো? ও বলছে না এখানে থাকবো না, থাকলে তুই একা থাক, আমাকে বলছো তুই একা থাক, আমি চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। আমি তখন বলছি যে না কি ব্যাপার, কেন থাকবো না, ভালো লাগছে জায়গাটা, থাকবো না? বলছে না ওখানে সবাই আছে। যেহেতু আমি প্রচণ্ড ভূতের ভয় পাই, ওই জন্য আমার হাজব্যান্ড কিছু বলেনি, আর ও নিয়ে যাবেই আমাকে, থাকবে না। মা বলছে ঝামেলা করে লাভ নেই, ব্যাগটা গুছিয়ে নে, ওখানে চলে, যেটা বলছে সেটা শোন, মা বলছে। এবার দিয়ে আমার তো সে কাঁদছি, কাঁদতে আমি ব্যাগ গোছাচ্ছি, একটু ছেলে মানুষই ভাব আমার মধ্যে আছে, এখনও আছে। তো যাই হোক, আমি কাঁদতে ব্যাগ গোছাচ্ছি, আমি যাবো না, আমাকে তাও জোর করে নিয়ে যাচ্ছ, আমি আর কিছু কিনবো না, আমি ঘুরবো না, দেখবো না, এরকম করছি বা বায়না করছি। যাই হোক, আমরা 8টার সময় গাড়ি আসবে তার আগে রেডি হয়ে গেছি, দিয়ে একবারে লাগেজ গোছানো হয়ে গেছে, দাঁড়িয়ে আছি গার্ডেনটাতে, দাঁড়িয়ে আছি ওই এতেই দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড গিয়ে দেখি ম্যানেজারের সাথে কি কথা বলছে, একটু কথা কাটাকাটি মতন হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে। তখন তো অত সেলফিও ছিল না, এবার এমনি ক্যামেরা, এবার আমি পোজ দিচ্ছি, ফটো তুলছে, আর ফটোগুলো যদি আনতাম ভালো হতো। এবার না গোলাপগুলো দেখলে গৌরব,
মানে আমি গোলাপ খুব পছন্দ করি, এরকম থোকা থোকা। আচ্ছা, মানে কি কালার গোলাপ নেই, ব্ল্যাক রোজও আছে ওখানে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম ব্ল্যাক রোজ ওখানেই দেখি। ব্ল্যাক রোজ ব্লু কালারের ছিল, পিঙ্ক ছিল, ইয়েলো ছিল, রেড ছিল। আমার না ওই রেড গোলাপটা আর ব্ল্যাক গোলাপটার পরে যেন মানে মনে হচ্ছে না তুলে নি সব, এত প্রত্যেকটা গাছে ফুল। আর এরকম না ডুমুরের মতন এরকম বড় বড় কি একটা ফল হয়েছিল গাছে 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 চারিদিকে, মানে খুব সুন্দর, এত সুন্দর গন্ধ। চাপা ফুল গাছ আছে, মানে খুব সুন্দর একটা গন্ধ, অত ফুল। আমি ঘুরছি, তা আমি না, ও আমার হাজব্যান্ড দেখেনি, আমার চুল তখন খুব বড় ছিল। আমার হাজব্যান্ডকে আমি বলি, ও ম্যানেজারের সাথে কথা বলছে, আমি না তার মধ্যে যেই তোমার রুম স্টাফগুলো থাকে না, ওদের বলছি আমি এখান থেকে গোলাপ নেবো দুটো, ওদের বলছি। তা বলছে আমার বলতে পারবো না, হিন্দিতে বলছে, ম্যাডাম আপনি মালিকের সাথে কথা বলুন, ছেঁড়া মানা আছে এরকম বলছে। তা আমি বলছি ঠিক আছে। আমি গিয়ে আমার ম্যানেজারটাকে বলছি যে আমি দুটো গোলাপ নেব। তা বলছে হ্যাঁ নিন না ম্যাম নিন। তাই বলছি যে অসুবিধা নেই তো? বলছে না, আমি দুটো গোলাপ ছিঁড়ে নিয়ে মাথায় লাগিয়েছি। মাথায় লাগিয়ে গোলাপ দুটো, এবার আমার হাজব্যান্ড অতটা খেয়াল করেনি, ও অতটা মানে ভাবিনি যে ওটার সাথেও ওরকম হতে পারে কিছু একটা ঘটনা, ফুলই তো কিছু বলিনি তখন। তা ওরকম যেতে যেতে আমরা জঙ্গল সাফারি করলাম, কোনো রাস্তায় কোনো অসুবিধা হয়নি। খালি একবার আমার হাজব্যান্ড হোঁচট খেয়ে পুরো পড়ে গেছে। আচ্ছা, রাস্তায় হাঁটতে হাঁটতে হতেই পারে, কি কারণ জানি না, হোঁচট খেয়ে পড়ে গেছে, কোনো রকম কিছু হয়নি। তারপরে আমরা বিকাল 4টের সময় ফিরি। এবার ফিরে আর এইখানে আর রিসর্টে আর আসিনি, আমাদের মেন হোটেলে চলে গেছে। আমাদের লাগেজ ম্যানেজার পৌঁছে দিয়েছিল, যেমন কথা হয়েছিল। হ্যাঁ, তা ওখানে আমাদের রুম দিয়ে দেয়। আমাদের রুমটা এরকম ছিল, দিয়ে বেরিয়ে এরকম গিয়ে আমার মায়ের আর দাদার রুমটা ছিল। তা আমরা লাঞ্চ করে একেবারে উপরে উঠি, 4টের সময় গিয়ে লাঞ্চ করে নিয়েছি নিচ থেকে লাঞ্চ করে, যেহেতু আমাদের ফুটিং লজিং সব কিছু মানে নিজেদেরই রাঁধুনি, যে ট্যুরিস্টের যে লোকটা ছিল ইভেন্ট ম্যানেজমেন্টে, উনি নিয়ে গেছিল সব কিছু। খেয়ে দিয়ে ওপরে উঠেছি, উঠে শুয়ে পড়েছি। সারাদিন ঘোরা তো, এবারে শুয়ে না আমার না একটু তন্দ্রাভাব এসে গেছে। ফুল দুটো খুলে আমি টেবিলে রেখেছিলাম। টিভি আছে বিশাল বড়, 54 ইঞ্চি টিভি ছিল, বিশাল বড় টিভি, পুরো দেয়ালটা। আর ওখানটা টেবিলটা ছিল, ওখানে আমি টিভির সামনে গোলাপ দুটো রেখে দিয়েছি। তারপরে আমাকে হঠাৎ ঘুমাচ্ছি, আমার ছেলে মায়ের কাছে, আমি এক সাইড ফিরে এরমভাবে শুয়ে আছি, আমার হাজব্যান্ড অপোজিট সাইডে শুয়ে আছে, মধ্যখানে পুরো গ্যাপ। এবার আমি একটা জিনিস দেখলাম যে ও পুরো এটাতে আমাকে না খিটখিট করেই যাচ্ছে। তোমার হাজব্যান্ড? হ্যাঁ, কোনো কারণ নেই, একটা রাগি ভাব, আমার পুরো খিটখিট করেই যাচ্ছে, মানে যেন সব কিছুতেই ওর প্রবলেম হচ্ছে, আমার সব কিছুতেই ওর প্রবলেম হচ্ছে, এরকম একটা ব্যাপার। হঠাৎ বলছে এই, এরকম করে রেখেছিল, এই পাশারাও আমার পাতা আমার কাছে। হ্যাঁ, বলছি আর কি মারছো? যা বাবা, কি আর কি মারলাম তোমার সাথে, আমি শুয়ে আছি। 5-6 মিনিট পর থেকে আবার আমাকে বলছে, আমাকে পাটা দিয়ে এরকম লাথি মেরেছে, পাটা দিয়ে আমার পাটা এরকম সরিয়ে দিয়েছে, কিন্তু আমার পাটা আমার কাছেই আছে। ও আমাকে বলছে ইয়ার কি একটা লিমিট আছে, দেখবে তুমি, বলে রেগে উঠে বসেছে এরকম, বলছে দেখো পাটা কি করলে। আমাকে বলছে আচ্ছা আমি কি করেছি? আমি কিছুই করিনি। বলছে কিছু করোনি, পাটা কি হচ্ছে দেখো। পুরো পাটা গৌরব এতটা মতন লম্বা করে 3টে নখের পুরো স্ক্র্যাচ, মানে ও ভাবছে আমি ও পাটা স্ক্র্যাচ করছি, কিন্তু আমার পায়ে কোনো নখই নেই। আমি নখ রাখা পছন্দ করি না। আমি কেন তোমাকে, আমি শুধু আজরাতে যাবো পায়ে, আমি শুয়ে আছি, আমি আজরাচ্ছি। এই নিয়ে তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। তারপরে ও বুঝতে পারলো যে না আমি করিনি। তখন আমাকে ও বলছে যে ভেবেছিলাম বলবো না, মানে এরকম রেগে বলছে, ভেবেছিলাম বলবো না, তুমি জানো কি হচ্ছে কাল থেকে? হ্যাঁ, ইয়ার কি তুমি ফুল দুটো নিয়ে মাথায় দিয়েছো, ওই ফুল দুটোর সাথে ভূত এসছে, আমাকে বলছে। যখনই বলেছে আমি তখন এক লাফি ওর কোলে, মানে আমাকে ও বলছে, ও যেটা ধারণা যে ফুল দুটোর সাথে ভূত এসছে। আমি কিন্তু আগের দিনে রাত্রে কি শোয়ার পরে কি ঘটনাটা তোমাকে আমরাও জানি না এখনো পর্যন্ত, আমিও জানি না সেই রাতে কি হয়েছিল। হ্যাঁ, আমিও জানি না। ও আমাকে বলছে, আমার গায়ে কাটা দিয়ে উঠছে, আমাকে বলছে ফুল দুটো তুমি নিয়ে এসছো,
ফুল দুটোর সাথে কিছু একটা এসছে। আমি বলছি তার মানে, আমি একদম লাভ কেটে ওর একদম শুয়েছিলাম, লাফিয়ে ওর গায়ের কাছে চলে গেছে, যেহেতু ভূতের প্রচন্ড ভয়। আচ্ছা তুমি কি বলছো? বলছে তুমি জানো কি হয়েছে, ডাকো সুমনকে, মানে আমার দাদার নাম সুমন, ডাকো সুমনকে। আনছি এ দাদা এদিকে আয়, দেখ কি বলছে। এবারে মা এসছে, বলে যাও গিয়ে ফুলগুলো আগে ফেলে। আমি তো আর যেতে পারছি না, আমার তখন হয়ে গেছে অবস্থা খারাপ। ভয় লাগবে না, আমি এমনিই ভীতু। এবারে আমি তো যাবোই না ফুল, তুমিই যাবে ফুল দুটো ফেলতে, আমরা যাব না। হ্যাঁ, এবারে সে মাকে নিয়ে গেছি, দাদাকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ফুল দুটো আমি ছুঁড়ে পেছন দিকে একটা মাঠ মতন ছিল, মানে হোটেলের পেছন ব্যাক সাইডে, জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিই। তারপরে আমার কি হয়েছে বলে, জানো কি হয়েছে? তখন শুনছি সবার ঘটনা, আমার দাদার সাথে কি হয়েছে রাত্রে, আমাদের সাথে কি হয়েছে। তারপর ওরা ওই ফরেস্টে গিয়ে আলোচনা করেছে যে আর একটা যে পার্টি ছিল, মানে টুরিস্টের যে লোক ছিল, রাজু নাম, একটা ফ্যামিলি যেটা ছিল, ওর সাথে কি হয়েছে। আচ্ছা, ওদের সাথেও হয়েছে। তিনটে ছেলের সাথে কি হয়েছে। আমরা শোয়ার পরে আমার হাজব্যান্ডও মানে ঘুম এসে গেছে। আমি তো শোয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু মেডিসিন খেয়েছি, কোনো রকম কোনো সেন্স ছিল না, ঘুমিয়ে পড়েছি। ও বলে হঠাৎ যেন মনে হচ্ছে ঘরের মধ্যে কিছু একটা আছে। ও এরকম একটা মনে হচ্ছে, হ্যাঁ বলে না সামথিং ইজ রং, মানে এটা কিছু ঘুরছে বা কিছু একটা আছে, এরকম কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ওর মনে একটা হচ্ছে যে কিছু একটা হয়তো ঘরের মধ্যে একটা কিছু ঘোরাফেরা করছে বা কিছু একটা এরকম পাশে হয়তো কেউ এরকম দাঁড়িয়ে, এরকম একটা ফিলিংস আসে না, হয়তো ওর পাশে, আমার পাশে না, ওর ওই সাইডে কেউ দাঁড়িয়ে আছে, ও এরকম ঘুরে ঘুরে খালি দেখছে কিন্তু কিছু নেই। তারপরে ও ঘুমিয়ে পড়ে, আমার হাজবেন্ড হট করে দেখে ব্ল্যাঙ্কেটটা সাট করে টেনে পুরো নিচে পড়ে গেল পায়ের দিক থেকে, পুরো ব্ল্যাঙ্কেট, ভারী ব্ল্যাঙ্কেট, মানে অত ঠান্ডা, মানে পুরো মোটা ব্ল্যাঙ্কেট, পা দিয়ে ঠেললেও হয়তো আমার গায়ে অত জোর নেই। আমি তো রোগা পাতলা ছিলাম, আমি তো থাইরয়েডে ফুলে গেছি, প্রচুর রোগা ছিলাম তখন, আর 45 কেজি ওয়েট ছিল আমার, একদম রোগা। ও ভেবেছে আমি হয়তো পা দিয়ে, যেহেতু ভূতের তো কোনো মানে অতটা মাইন্ডে আসে না, চিন্তাই নেই যে ভূত বলে কিছু একটা হবে। হ্যাঁ, এরকমই হয় ভৌতিক ঘটনা। আপনি কখনোই ভাববেন না যে কোনো জায়গায় ভূত আছে, ভূত ভেবে গেলে কখনোই ভূত আপনাকে কিছু করবে না। হঠাৎ করে দেখ, ভূত আর প্রেম এই দুজন হঠাৎ করে আসে। যাই হোক, পুরো ব্ল্যাঙ্কেটটা ফেলে দেয়, তারপরে আবার ও তুলে ব্ল্যাঙ্কেটটা, আমার গায়ে যেহেতু ঠান্ডা প্রচন্ড, আমার খুব ঠান্ডা লেগে, সাইনাস আছে যেহেতু, ও আবার আমার গায়ে চাপা দিয়ে, এবার আমি তখন ব্যাক সাইড হয়ে ওর গায়ে পা দিই। এবার দিয়ে ও দেখছে যে আমার পাটা, আমি পাটা তো ওর গায়ে দিয়ে আছি, আমার পাটা পুরো এরকম উঠে যাচ্ছে, আমি বেহুশে ঘুমাচ্ছি, নাক ডাকছি এরকম। এটা তোমার হাজবেন্ড দেখছে? হ্যাঁ, আমার পাটা ওর গা থেকে এরকম উঠছে হাওয়াতে, উঠে পাটা ধারাম করে ফেলে দিচ্ছে, মানে ওর গা থেকে আস্তে ভাবে উঠছে, উঠে এতটা অ্যাঙ্গেল এসেই স্পিডে আমার পাটাকে ফেলে দিচ্ছে ছুঁড়ে, মানে আমার পাটা পুরো অপোজিট সাইডে এরকম ঘুরে ফেলে দিচ্ছে। আমি কিন্তু ঘুমাচ্ছি, আমি কিচ্ছু জানি না, তোমার কোনো সেন্স নেই? না, কিচ্ছু জানি না, মানে আমাকে না বললে আমি তো জানতাম না এরকম। এই ঘটনাটা শোনার পর আজকের রাত থেকে ঘুমোতে গেলে আমার লিটারালি ভয় লাগবে। হ্যাঁ, এরকম পুরো পাটা এরকম, ও ভাবছে বা পাটা এরকম উঠে কখনোই সম্ভব না, আমি এই পাশ ফিরে ঘুরে আছি, পাটা আমার তুলে পুরো অপোজিট সাইডে ঘুরে যাচ্ছে, মানে কখনোই সম্ভব না, লাগবে তো আমার পা, আমি তো উঠেই যাবো, তাহলে কিন্তু তুমি উঠছো না। তারপরে ও আবার আমার পাটা খাটের বাইরে পড়ে গেছে, গোল খাট যেহেতু বললাম না আগে, এবার ও পাটাকে টেনে আবার রেখে আবার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ও শোয়। ও তখন, ওর অবস্থা তখন খারাপ, বুঝে গেছে। ও তখন কি করেছে, ফোন মানে লাইট, যেহেতু যে লাইট যে জ্বালবে সেও তো নেই, চিমনি জ্বলছে তো, ও উঠে চিমনিটা যে জ্বালবে সে ক্ষমতাও নেই গায়ে, ওর গা পুরো ভারী হয়ে গেছে। এবার তখনও ও কি করেছে, যে আমার ফোনে যে তারা মায়ের গান ছিল, ওই তারা মায়ের গান চালিয়ে দিয়েছে ও। আচ্ছা, চালিয়ে দিয়ে আর ফোনের লাইটটাকে সমানে জ্বালছে, মানে স্ক্রিনে যে তারা মায়ের ফটোটা, ওটা ঘরে এরকম করে করে দেখাচ্ছে। ওইটুকুনির সময় ও বুঝতে পেরে গেছে কিছু একটা স্পিড বা যাও গেছে। আবার কখনো না ওই করতে করতে ও ঘুমিয়ে গেছিল, তন্দ্রাভাব আবার ওর এসে গেছে, আসছে না ব্ল্যাঙ্কেটটা আবার সেকেন্ড টাইম টেনে ফেলে দেয়, তখন 4টে বাজে। ও যেই আবার ওরকম হয়েছে তখনই ওটা পটি পেয়ে গেছে ওর ভয়ে, ওই তখনই আমাকে তুলে ও মায়ের ঘরে নিয়ে গেছিল, যেটা আগে বলেছিলাম। আর ওখানে আমার দাদার সাথে কি হয়েছে, আমার দাদা, আমাদের বাপের যেহেতু ব্রাহ্মণ, আমাদের জামা কাপড় পরে কেউ বাথরুমে যায় না, জানো তো এটা, ব্রাহ্মণদের বাপের বাড়িতে। আমার দাদা মানে মামার ছেলে, আমার মামা বাড়িও ব্রাহ্মণ আর বাবার বাড়িও ব্রাহ্মণ, তা যাই হোক, তা আমার মামার ছেলে পুরো ওপেন হয়ে পটিতে গেছিলো, সিগারেট খায়, যেহেতু পিসির সামনে সিগারেট খাবে না বলে ও বাথরুমে স্মোকিং করবে, ও সিগারেটটা ধোঁয়াটা ছাড়লে কি হয়, চলে যায় তো এরকম,
ও দেখছে বাথরুমে ওর সাথে যেটা হয়েছে, আমার দাদার সঙ্গে কম হয়েছে, ও যেটা দেখছে যে মন্ড পাকিয়ে পুরো একটা গোল বলের মতন হয়ে গেছে, মানে রিং ছাড়লে যেটা না ওইটা না, এমনি প্লেন ধোঁয়া ছাড়ছে ওটা না, একটা স্পেস টাইপের হয়ে গেছে। হয়ে ওইটা না ওর মুখের দিকে এরকম ধোঁয়াটা ওই দিক দূরের দিকে না গিয়ে ওর মুখের দিকে এরকম, ও তো ওই অবস্থায় ন্যাকেড অবস্থায় বাইরে বেরিয়ে এসছে পিসি ভয়ে, পুরো উলঙ্গ হয়ে ও ঘরে ঢুকে গেছে আমার সামনে, অত বড় ছেলে। এরকম ব্যাপার ওর সাথে এটা ঘটেছে। তারপরে যা শুনলাম যে রাজু বলে যে ছেলে ছিল, একটা ফ্যামিলি, ওদের ছোট বেবি ছিল তো ওরা মশারি ক্যারি করেছিল, আবার ওখানে রুমেও মশারি ছিল, ওরা তাও মশারি ক্যারি করেছিল। ওদের কি হচ্ছে, ছিটকিনিটা যতবার লাগাচ্ছে 3বার ছিটকিনি খুলে গেছে দরজায়। ও গিয়ে গিয়ে ছিটকিনিটা লাগাচ্ছে, ছিটকিনিটা খুলে পড়ে যাচ্ছে, ছিটকিনিটা লাগাচ্ছে, ছিটকিনি 4টে মশারির কোণ একসাথে খুলে পড়ে গেছে ওদের, মানে পুরো মশারিটাই খুলে পড়ে গেছে, খুলে পড়ে গেছে পুরো 4টে কোণ ওদের হয়েছে। এবার ও শুনেছে পুরো, মানে ও যে ব্যালকনিটা ছিল ধাম ধাম ও পায়ের আওয়াজ, সেটার নাম রাজু। সেদিনকে রাত্রিটা মানে 25 তারিখে আমার এই ঘটনাটা 24 তারিখে ঘটেছে রাত্রে, 25 তারিখে শুনলাম। তা ওই যে ফুলটা মনে হয় এসছিল, ওটার সাথেই হয়তো কিছু আত্মাটা হয়তো চলে এসেছিল, জানি না কি ব্যাপার গৌরব, এখনো পর্যন্ত জানি না। পায়ে কিন্তু আমার হাজবেন্ডের পুরো রক্ত বেরিয়ে গেছিল, যে পরের দিন যে এই হোটেলে এসে যে স্ক্র্যাচ ব্যাপটা, ফুলটা ফেলে দেওয়ার পর থেকে আর কোনো রকম কিছু আমাদের সঙ্গে হয়নি। হতে পারে জানি না, ফুলটার সাথে হয়তো চলে এসেছিল, হয়নি। আর সেদিনকে রাত্রিটা আমরা কেউ আলাদা রুমে শুইনি, মানে আমার তো তখন অবস্থা খারাপ, মানে ওই ঘটনাটার পর যখন পায়ে আঁচড়টা লাগলো, তারপর সবাই 25 তারিখ একটা রুমের মধ্যে, আমাদের রুমেও শুইনি। তার মানে পুরো ভুতুরে একটা ট্রিপ। হ্যাঁ, ও শুধু চিতওয়া নেই, আমাদের পোখরাতেও কোনো প্রবলেম হয়নি, কাঠমান্ডুতেও কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমি না এটা একটা জিনিস খুব খেয়াল করেছি, যেখানে নেগেটিভিটি থাকে বা যেই জায়গাগুলোতে, যেই রিসর্টগুলোতে নেগেটিভ এনার্জি থাকে, তুমি দেখবে সেখানে না ঘুরতে গিয়ে তুমি হয়তো একটা আনন্দের মেজাজে যাচ্ছ, ওখানে যাওয়ার পর হঠাৎ করে নিজেদের মধ্যে ঝামেলা, কেউ একজন খুব খিটখিটে হয়ে যাওয়া, এটাই জিনিসগুলো কিন্তু হতে থাকে। সহ্য করতে পারছিল না, সব কটাতে ভালো কথা বলছি তাতে ওদিকে আমার উপর একটু রেগে যাচ্ছে এরকম। তা যাই হোক, তারপরে আমার হাজবেন্ড একটু খাইয়ে দাইয়ে ওই হোটেলের স্টাফকে, ও তো মানে একটা কিউরিওসিটি চলছে যে কি ব্যাপার এরকম জানতে হবে। হ্যাঁ, ও একটু 25 তারিখ যেহেতু 25th নাইট পালন করেছে রাত্রে, ও ওই স্টাফেদের ডেকে খাইয়েছে। আমার হাজবেন্ড প্রমোটিং করে, একটু চলে ওই সব। হ্যাঁ, যাই হোক, তা খাইয়েছে। খাওয়ানোর পর ওদের জিজ্ঞেস করেছে, বলছে আমরা তো বলতে পারবো না, কিছু কিছু যেগুলো আমরা শুনেছি, আমরা আসি কাজ করে, ওরা বাইরের ছেলে সব এসছে, কেউ নেপাল থেকে এসছে, কেউ পোখরা থেকে এসছে, আমার তো চিতওয়ানে ব্যাপারটা। তা ওরা বলছে যে ওদের শোনা, এটা এক্স্যাক্ট নয়, আমরা এক্স্যাক্টলি কিছু বলছি না, মানে যেটুকুনি আমরা শুনেছি বলেছি, যে ওখানে ওই বাগান বাড়িটা অনেক পুরনো, মানে এই হোটেল ওই মালিকেরই এই হোটেলটা, যেটা মেন যে হোটেলটা, তখন ওই হোটেলটা ছিল না। আর ওখানেরই লোকাল যে মস্তান বা মানে যারা ওখানকার মানে মেন হেড লোক ছেলেরা, ওখানে মেয়ে ছেলেদের নিয়ে আসতো, এসে ওরা ফুর্তি করতো, এবার দিয়ে খুব প্রচণ্ড টর্চারিং করতো, কেউ হয়তো মরেও যেত, এরকম কোনো একটা ব্যাপার। আর পেছন দিকে মানে ওদের পুঁতে দিত, এরকম অনেক বডি পাওয়া যায়নি, এরকম একটা ব্যাপার। ও আমার মনে হয় ওই সবই ছেলেদের ওপরে রাগটা ছিল, কোনো মেয়েরা কেউ কিছু বুঝতে পারেনি, যেহেতু আমার 4-5টা মেয়ে ওখানে ছিলাম, আমার মা ছিল, আমি ছিলাম, আমার ছেলেটারও ওই যে যখন রুমটায় ও একা ছিল, ওরও তো কিছু ক্ষতি হতে পারতো, কিছু হয়নি। ছেলেরাই বুঝতে পেরেছে, অ্যাডাল্ট ছেলেরা। হ্যাঁ, যে সামথিং ইজ देयर। হ্যাঁ, যেহেতু আমার হাজবেন্ড, আমার দাদা আর ওই পাশে আরেকজন ছেলে যে গেছিল ট্রাভেলসে, 3 জনেই বুঝতে পেরেছে ঘটনাটা। এই হচ্ছে ব্যাপার, ছেলেদের প্রতি একটা হিংস্র ভাব বা কোনো, ওখানে যদি থাকতাম, যদি আমরা স্টে করতাম, তাহলে হয়তো আরো কিছু ঘটতো আমাদের সাথে। কিন্তু আমার হাজবেন্ড তো বেরিয়ে এলো, কিন্তু আমি আসতে চাইনি, আমার ওখান জায়গাটা এত ভালো লেগে গেছে এরকম। কিন্তু কোনোদিনও ঘুরতে গিয়ে আমাদের এরকম হয়নি যে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাওয়া, কথায় কথায়। আমি ফরেস্টে ঘুরছি, আইসক্রিম খাওয়া বলছি, সেখানেও আমাকে বকে যাচ্ছে, খিটখিট করছে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা হাওয়াটা থাকে, মন মেজাজের উপর ভূতপ্রেত সবথেকে বেশি এরকম একটা ব্যাপার। কিন্তু যেটুকুনি লোকের মুখে শুনেছিলাম যে ওরকম কোনো ফিমেল কোনো
ছিল, এনটিটি ছিল। বছরের শুরুতেই একদম প্রেত কথা পডকাস্টে এমন একটা ঘটনা শুনে সত্যি খুব ভালো লাগলো। মানে এই বছরের শুরুটা বেশ সুন্দরভাবেই হলো, এটা তো বোঝাই যাচ্ছে। খুব সুন্দর ছিল প্রথম ঘটনাটা। আমি পরের যে তোমার ছোট ঘটনাটা আছে সেটার দিকে যাব। তোমার নিজের দেখা। ওকে, তার আগে একবার আমি মনে করিয়ে দিই, আপনারা যদি আমাদের এই পডকাস্টে আসতে চান তাহলে আমাদেরকে ভয়েস করে পাঠান আপনার ঘটনা। ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ারও কিছু নেই। আজকে আমরা কিন্তু সবসময় নতুন মানুষজনদের সঙ্গেই কথা বলি, এবং সোনালিও যেমন প্রথমবার এখানে এসেছে। আর কি নার্ভাস লাগছে? না, আর কোনো ভয় লাগছে? হাতও গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার হাতও গরম হয়ে গেছে। একসময় আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল যখন ফার্স্ট টাইম ও স্টুডিওতে ঢুকে ও প্রথমবার দেখছে সমস্ত কিছু, তখন বলছে আমার খুব নার্ভাস লাগছে। তোমাকে দেখে আরো নার্ভাস লাগছে। আমাকে দেখে আরো নার্ভাস লাগছে কেন? তুমি তো আমাকে রোজ শোনো, আমাকে দেখে কেন? শুনি তো, সামনে একটা স্বপ্নের মানুষ যদি সামনে এসে যায়, স্বাভাবিক নার্ভাস। তোমার স্বপ্নের মানুষের গল্প আমি একটা শুনবো। তার আগে বলে দিই, আমাদেরকে ভয়েস করে পাঠান আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা 9875476704 এই নাম্বারে। এবং এখানে ভয়েস করে পাঠানোর পর আমাদের টিম সেই ভয়েস শুনবে, এবং আমাদের যদি সেই ঘটনাটি ইউনিক হয়, মনে হয় এবং পছন্দ হয়, তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে কল করে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি এসে আপনার ঘটনা শেয়ার করবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আমি চলে যাব আজকের পরবর্তী ঘটনায়। তারপর বলো, তোমার সঙ্গে শাহরুখ খানের দেখা কোথায় হয়েছে? মুম্বাই। কিভাবে বলতে, আমি ছোট থেকেই একদম বিগেস্ট ফ্যান শাহরুখ খান, আমার পাগল। লাইক উই অল আর। আমার বাবা যেমন ইয়ার্কি মেরে বলতো, মানে আমার বাবার আমি নয়নের মণি ছিলাম এরকম। আমার বাবা বলতো আমি মারা গেলে অসুচ পালন করবি না, ও মরে গেলে আল্লাহ আল্লাহ করবি। এরকম একটা ব্যাপার ছিল, মানে প্রচন্ড মানে পাগল। মানে টিফিনের যে স্কুলে যে টিফিনের পয়সা দিত, আমি ওগুলো ধরো পোস্টার কিনতাম, খেতাম না। এত বড় ফ্যান। তারপর কি করে দেখা হলো? তা আমার বিয়ে হবার পরে আমরা 2003-এ তা আমরা ওখানে ঘুরতে গেছিলাম। এই টাইমটায় আমি ওকে পেয়েছিলাম দেখতে। তা আমার বিয়ের পর থেকে আমি শুনি যে আমার শ্বশুরের সাথে আমরা ঘুরতে যাব, এরকম মার্চে বিয়ে হয়েছে, নভেম্বরে আমরা মুম্বাই ট্রিপ যাব। তখন থেকেই আমার মানে ঠাকুরকে ডাকতাম রোজ। শাহরুখ খানের কদিন আগেই কে বলছিল তোমাদের স্টুডিওর যে সিদ্ধেশ্বর যে মাংতা ও মিলতাই, ওরকম একটা ব্যাপার। তা আমি তখন থেকে ঠাকুরের ডাকতাম, ঠাকুর যাব 3 দিন থাকবো মুম্বাইতে, একবার দেখা করিও। মানে দিন রাত যেখানে যেতাম, ঠাকুর আমাকে যেন শাহরুখ খানকে যেন দেখতে পাই, সরকারকে দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তা যে ট্রাভেলসে যে বাসে গেছিলাম, শ্বশুর এলটিসি থেকে গেছিলাম, তা ওই পুরো বাস জানতো যে আমি শাহরুখ খানের পাগল ফ্যান। এবার প্রথম দিন আমরা যেদিনকে ঢুকি মুম্বাই, যেদিনকে ইন করি, রাত্রির 10টা বেজে গেছে। তখন রাত্রে গিয়ে আর আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর কালকে উঠে যখন ঘুরবো, সাইড সিন যাবো, যেন শাহরুখ খানকে দেখতে পাই, এরকম একটা ব্যাপার। ফার্স্ট দিন গেল, দেখতে পেলাম না। পরের দিন গাইডকে বললাম যে মান্নাতটা দেখাতে বাড়িতে। এবার ওখানে ওরা বললো যে গাড়ি থেকে নামা যাবে না, গাড়িটা এরকম এই সাইড দিয়ে যাবে, ওর বাড়ির পাশ থেকে গিয়ে আবার টার্নিংয়ে ঘুরে চলে আসবে, ওরকম ওই উইন্ডো দিয়ে দেখতে হবে রানিং গাড়িতে। দেখে কিছুই দেখতে পেলাম না, বাড়িতে এত বড় বড় পাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছে না। চলে এলাম, মন খারাপ। তারপরের দিন এরকম ঘুমাচ্ছি, সেদিনকে রাত্রে সে ঘুমাচ্ছি। তারপরের দিন আমরা এতে যাব, এলিফ্যান্টটা আছে না, গেছো মুম্বাই? না, আমি মুম্বাই গেছি কিন্তু অত ঘোরার জন্য না, কাজের সূত্রে। তোমার ওই আরব সাগরে ইন্ডিয়া গেটের ওখান থেকে একটা এলিফ্যান্টটা জায়গা আছে, ওই তোমার ওখানে লঞ্চে করে মিডিলে যেতে হয় ওখানে। ও বুঝতে পেরেছি, মুম্বাই গেটের ওখান দিয়ে যেতে হয় না। আমি ওটা যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে সেদিন থেকে আমার দেরি হয়ে গেছে। দারুণ জায়গা, আমার দেরি হয়ে গেছিল। হ্যাঁ, এলিফ্যান্টটা আমরা ঘুরে আসবো। এসে আমরা ওখান থেকে লাগেজ নিয়ে সবাই বেরিয়ে গেছি। তা আমার মন খুব খারাপ, মানে আমার মন যখন খারাপ হয় খুব খারাপ হয়ে যায়। তো এবার সবাই ফটো তুলছে ইন্ডিয়া গেটের ওখানে, আমার লঞ্চের টাইম আছে, ওই টাইমে আমরা উঠবো। সবাই ঘুরছে, ফটো তুলছে। আর যে আমাদের ক্যামেরাম্যান যে ফটো তুলছে, ইনস্ট্যান্ট যে ফটোগুলো, ওনার নাম ইসমাইল ছিল। এবার ওনার নাম ইসমাইল বলে ওনার ওটা টেকনিকে ইসমাইল এরকম ফটো তোলার আগে এরকম করে হাসাচ্ছে, টুরিস্টদের এরকম হাসিয়ে ফটো তুলছে। এবার সবাই ফটো তুলছে, আমি তুলছি না, আমি কাঁদছি। মানে এত কষ্ট হচ্ছে আমার অন্তর থেকে। সমানে ঠাকুরকে আমি ঝগড়া করছি, মা তারাকে বলছি, তুমি আমার সঙ্গে দেখা করালে না তো, তোমাকে আমি আর মানবো, তোমার সঙ্গে আর কথা বলবো না। এরকম বসে বসে ওখানে এরকম
বসে বসে বলছি ইন্ডিয়া গেটের ওখানে। দিয়ে উনি বলছে কি হয়েছে, মানে ফটোগ্রাফারটা না বললে হয়তো আমি দেখতে পেতাম না। বলছে শাহরুখ খান তো আয়া হে ইসমে, তাজ মে হে আবি, এরকম করে বলছে। তা আমি তখন বলছি হ্যাঁ তার মানে? তখন বলছে हर संडे आता है, हर संडे आता है इधर कॉफी पीने। अच्छा हाँ বলছে हर संडे आता है, দেখি ও वाला ও उसका গাড়ি है, গ্রে কালারের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তা ওপর থেকে দেখছি কাঁচের লিফট, তো লিফট থেকে দেখছি অনেক লোক নামছে, কিন্তু শাহরুখ খানকে দেখতে পাচ্ছি না আমি না। তখন ওই ব্যাগ ম্যাগ ফেলে বলছে ওই নামছে, মানে ওই ফটোগ্রাফারটা বলছে নামছে, তুমি যাও গেলে দেখতে পাবে গেটের সামনে, ইন্ডিয়া ওই হোটেলের সামনে, তাজের সামনে। গিয়ে গেটের সামনে তখন আমি গেছি, তখন ও গাড়িতে ঢুকে বেরিয়ে যাচ্ছে অন্য একটা গেট দিয়ে। আমি তখন ওখানে সেন্সলেস হয়ে গেছি। হ্যাঁ পুরো পড়ে গেছি রাস্তায়। পড়ে যেতে ওখানে ওই দরওয়ান ছিল, ওরা এসে তুলেছে আমাকে, একদম সেই লম্বা লম্বা দরওয়ানগুলো থাকে না, মাথায় পাগড়ি মাগড়ি পরে, ওরা এসে তুলে বলছে এরকম একটা মেয়ে। আমি তখন বলছি শাহরুখ খান, শাহরুখ খান খালি করছি, এরকম তুলেছে আমি দেখবো এরকম। অনেকটা ছোট তখন, আমার 14 বছর বয়স। তা যাই হোক, তখন ওরা ওয়াকি টকিতে বলে গেট বন্ধ করে গাড়িটা থামিয়ে দেয়। ওই ম্যানেজার যে ওই তাজের যে ম্যানেজার, উনি বেঙ্গলি, খিদিরপুরে বাড়ি ওনার। আর উনি শাহরুখ খানকে এতটাই সম্মান করেন বা ভালোবাসেন, উনি যখনই যান তখন ওই গাড়ি পর্যন্ত ওনাকে দরজা খোলার জন্য ওই ম্যানেজার আসে। ওই ম্যানেজার বাঙালি। তা বলছে এরকম কলকাতা থেকে একটা মেয়ে এসছে, এরকম সেন্সলেস হয়ে গেছে, শাহরুখ খানের যায় বলে। তখন ও ওই ম্যানেজার বলছে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে দেখা করাচ্ছি, চলো। আমার হাতটাকে এরকম করে এখান থেকে আর্মসের এখান থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে, এরকম করে যাচ্ছি আমি। ও শাহরুখ খান বেরিয়ে এরকম করে গাড়ি থেকে বেরিয়ে আসছে আমার কাছে, আমি তার মধ্যে গিয়ে ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছি। গিয়ে ও জড়িয়ে ধরে গাড়ি থেকে ঢুকে গেছে, ওকে নিয়ে ও ঢুকে গেছে। প্রিয়াঙ্কা চোপড়া পাশে বসেছিল, আমি তাকাইও নি, জানি হ্যাঁ আমি জানিও না প্রিয়াঙ্কা চোপড়া বসে আছে পাশে, কেউ একজন হ্যাঁ কেউ একজন বসে আছে। আমি এই গলা থেকে এতটা কিস করতে কোথাও ছাড়িনি, কেঁদেই যাচ্ছি পাগলের মতন। আর আমাকে খালি বলছে মে হুনা মাত্র, মে হুনা, গড ব্লেস ইউ। আমি বলছি ক্যা খালি মে হুনা মে একবার তো কে দো আই লাভ ইউ। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ মাত্র, আমি রোনা বন্ধ করো। আমার চোখে জল মোচালো, আমার দুটো গালে পাপিয়ে দিল। আমি তো সে গাল ধরে এরকম। আমার হাজবেন্ডের তো কি রাগ, আমি ওই কিস করেছি, ও নতুন বউ অন্য শাহরুখ খানকে চুমু টুমু খাচ্ছে। ঠিক আছে, শাহরুখ খান একটা অন্য লিগ, শাহরুখ খান একটা অন্য ইউনিভার্স আমাদের ইন্ডিয়ানসদের কাছে, বিশেষ করে দেশের গোটা পৃথিবীর বুকে তো বটেই, কিন্তু আমাদের ইন্ডিয়ানসদের কাছে শাহরুখ খান একটা আলাদা ইমোশন। হি ইজ আ ভোকাবুলারি, একটা ইনস্টিটিউট। এখনো পর্যন্ত পাঠান দেখেছো? হ্যাঁ আমার তো প্রত্যেকটা শাহরুখ খানের সব সিনেমাই দেখি মোটামুটি। দুর্দান্ত লাগলো, দুর্দান্ত অনুভূতি। এই অনুভূতিগুলো মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম অনুভূতি, এবং এই অনুভূতিগুলো তুমি কোনো মানে টাকা পয়সার থেকে অনেক ঊর্ধ্বে। অন্য কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা হওয়া ইজ আ ডিফারেন্ট থিং, বাট শাহরুখ খান ইজ আ ডিফারেন্ট থিং। কোলে বসে। আর শাহরুখ খানের সব থেকে বড় ব্যাপার যেটা মানে আমরা সব সময় শাহরুখ খানকে যেভাবে চিনি যে একদম হি ইজ ভেরি হাম্বল, মানে খুব প্রত্যেকের প্রতি মানে প্রচন্ড অ্যাটিটিউডই নেই। শাহরুখ খানের জেস্চারটা খুব সুন্দর, খুব মানে আমি ভাবতেও পারিনি। হ্যাঁ মানে জেস্চারটাই আলাদা, বড় মানুষদের না জেস্চারটাই অন্য হয়। পৃথিবীর যত সাকসেসফুল মানুষজন আছেন তাদের জেস্চারের জন্য তারা সাকসেসফুল, নট ফর দেয়ার ইগো, নট ফর দেয়ার অহংকার, নট ফর দেয়ার যে আমি কেউ একজন, এটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বড় হতে পারে না। মানুষ তার জেস্চারের জন্য বড় হয়। কিভাবে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি, কিভাবে আমরা একে অপরের সঙ্গে মিশছি, এটা ইম্পর্টেন্ট। এবং সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় যে কোনো একজন মানুষকে তার ক্লাস কি, তার পেশা কি, তার পরিচয় কি, সমস্ত কিছু বাদ দিয়ে সেই মানুষটাকে সম্মান করা, শুধু মানুষটার জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলে যাই সেকেন্ড ঘটনাটাতে। এই শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার ইনসিডেন্টটা শোনার আমার খুব ইচ্ছে ছিল প্রথম থেকেই, যেহেতু আমি নিজেও একজন ফ্যান বয়। আমি পরের ঘটনাটা শুনি। হ্যাঁ, পরের ঘটনাটা হচ্ছে আমার বিয়ের দিন। বিয়ের দিন বলতে বিয়ের বউ ভাতের দিন ঘটে। ওপরে যে রুমগুলো আমাদের, আমার শাশুড়ির রুম, পাশের রুমটা আমার ছিল। আমি নিচে বিয়ে পরের দিন যে যায় গিয়ে আমি নিচের রুমে ছিলাম। ওপরের রুমে আমি তখন ওপরের ঘর আমি দেখিনি, নিচের ওই কাল রাত্রি থাকে না, আমাকে নিচের ঘরেই রেখেছিল। তা ওপরে থাকি, কিন্তু শাশুড়ির ঘরের রুমে আমি ঢুকিনি একবারও। তা আমাদের শুতে যেতে বাসঘর ঢুকতে ঢুকতে আমাদের 4:30 বেজে যায়। এবার আমি তো অনেকটা একটু ছোট মতন ছিলাম, তো ঘুমোতে পারছি না, অচেনা জায়গা, আবার আমাকে রুমে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তাই এবারে আমার হাজব্যান্ড শুয়েই ঘুমিয়ে পড়েছে, মানে এতটা ক্লান্ত, খুব
কাটাকাটি হয়েছে। এবার আমি ভাবছি বাবা মায়ের কাছে শোবো, বাবার কাছে শোবো, এরকম একটা ফিলিংস। তন্দ্রা ভাব এসে 4:30 বাজে তখন। আমার না হঠাৎ খুব ঠান্ডা লাগছে। মার্চ মাস তো, তখন তো গায়ে দেবার কিছু ছিল না খাটের মধ্যে, ফুল দিয়ে পুরো খাট সাজানো, এত ঠান্ডা লাগছে মানে কাঁপছে আমার, রুমটাও পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি বাবা এত ঠান্ডা লাগছে, চাদরও নেই যে আমি এটা গায়ে দেবো, শুয়ে আছি এরকম করে কাত হয়ে পা বালিশে পা দিয়ে শুয়ে আছি। হঠাৎ দেখি যে একজন বয়স্ক বৃদ্ধা, মানে একদম বয়স্ক, 80-85 এরকম বয়স হবে, আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, সাদা থান পরে, ঘোমটা দিয়ে মাথায়, ব্লাউজ পরে নেই, পুরো দেখছি স্পষ্ট, তুমি যেমন বসে আছো তোমায় দেখছি ওরকম দেখছি। আমার পায়ের সামনে, আমার পায়ে হাত দিয়ে আমার পাটা এরকম হাত বোলাচ্ছে, পায়ে এই একদম নিচে পায়ে। এবার আমি দেখছি, কিন্তু আমার না, হ্যাঁ আমার না হাত পা তোলার মতন অবস্থা নেই, মানে হিল হয়ে যায় না পুরো শরীরটা, মানে আমি না মুভমেন্ট করতে পারছি, মানে পুরো লক হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখছি ব্লাউজ পরে নেই, মানে এমনি কাপড়টা জড়ানোর, ঘুমটা দেওয়া আগেকার মানুষ যেমন হতো। আর এতটাই ক্লিয়ার দেখেছি না গৌরব, দুটো চোখের কোণে পিচুটি ভর্তি, মানে এরকম একটা বয়স্ক মহিলা, চশমা পরে আছে আবার। তারপরে না আমি কখন ঘুমিয়ে পড়েছি, আর ভ্যানিশ, কিছু আর নেই, মানে আবঝা হতে হতে আমি ঘুমিয়ে পড়েছি। ওনাকে তোমাকে আবঝা দেখছি, দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাথরুমে গেছি, স্নান করেছি, দিয়ে আমার শাশুড়ি ঘরে আমাকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য, শাশুড়ি ঘরে সব গেস্টরা ছিল বৌভাতের পরের দিন, ওখানটাতে আমি গেছি, গিয়ে বসেছি, গিয়ে দেখি ওই যিনি এসেছিলেন ওনার ফটো দেওয়ালে মালা পরানো, আমার হাজব্যান্ডের ঠাকুমা। তো উনি বড় বউকে দেখতে এসেছেন? হ্যাঁ, আর আমার হাজব্যান্ড মানে একদম শেষ কথা, মানে অন্য কোনো নাতি নাতনিকে ভালোবাসতো না, আমার হাজব্যান্ড ধরে মারতো ও ঠাকুমাকে, মানে আমার এটা এক্ষুনি রান্না করে দিতেই হবে তোমায়, মায়ের কাছে থাকতো না, ঠাকুমার কাছেই মানুষ হয়েছে, এরকম ব্যাপার। তারপরে আমি পরে জানলাম যেটা ওর ঠাকুমা। তখন আমার তারপর থেকে যে শরীর খারাপ শুরু হলো, অষ্টমঙ্গলায় যেতে পারিনি, 104-এর ওপরে আমার জ্বর, মারাত্মক অবস্থা, শরীর খারাপ হয়ে গেছিল এরকম। তারপর আর কোনোদিনও না? জি, আর কোন, এত বছর বিয়ে হয়ে গেছে আর একদিনও না, ওই প্রথম রাত্রি। তার চিন্তামও না যে ওটা ওর ঠাকুমা। ওই ঘরে যখন আমি গিয়ে ফটোটা দেখছি না, আমি তখন আমার তার আগে আমি ননদকে বলছি, কে একজন ঘরে এসছিল, আমার পায়ে হাত বোলাচ্ছিল, আমার খুব ঠান্ডা লাগছিল, ননদদের বলেছি গল্পগুলো এরকম, মানে ওনার হয়তো ইচ্ছা ছিল যে নাতবউকে দেখবো, হ্যাঁ, যেটা সবাই বলে। ঠিক এই জিনিসটা একটা আশা ছিল, হয়তো এসেছিল দেখতে। আর এটা বিয়ের অনুষ্ঠানের পর এমন ঘটনা আমি কিন্তু বহু জায়গায় বহু মানুষের কাছেই শুনেছি, যে বউ এসেছে। আমি প্রেত কথাতেই কদিন আগে একটা এপিসোড করলাম, যেখানে বলছে নতুন বিয়ে হয়েছে, তো জায়েরা সব ওপরে 3 তলায় থাকতো। বলছে সেদিন সন্ধে ছিল, সন্ধেবেলাতে কেউ বাড়িতে ছিল না, তো আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ করে দেখি আমার বড় যা সেখান দিয়ে যাচ্ছে। যে কি গো, কই গেছিলে? বলছে কোনো উত্তর দেয় না। বলছে কই গেছিলে? মেলায় গেছিলে? বলছে এরকম বলে চলে যায়। এবার গিয়ে বড় যা তার রুমের দিকে চলে যায়। এবার ও গেছে, যিনি গল্প বলছেন আমি গেছি তো ধুনো দিতে, তো ধুনো দিতে 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 যখন হচ্ছে বড় জায়ের ঘরের দিকে গেছি, দেখছি তালা দেওয়া, বড় জায়ের ঘরে কেউ নেই। চিন্তা করো। পরে গিয়ে যখন জিজ্ঞাসা করেছে, তখন বলছে এরকমই ফ্যামিলির কেউ একজন ছিলেন, যিনি কিনা দেখতে এসেছিলেন নতুন বউকে। এবং এই ঘটনা কিন্তু বহু জায়গায়, নতুন আমাদের প্রেতকথা লাইভ পডকাস্টেই আমরা শুনেছিলাম যে নতুন জামাইকে দেখতে এসেছে। আচ্ছা, নতুন জামাইকে দেখতে এসেছে। আচ্ছা, ভুজি শুধু ক্ষতি করে তাও না, না, অ্যাকচুয়ালি কি হয়, মানুষের, তোমার আমার মনের মধ্যে কত রকম আকাঙ্ক্ষা আছে, কত চাওয়া পাওয়া আছে, এবং তুমি যদি দেখো একটা মানুষের জীবন কত কিছু নিয়ে ঘিরে রয়েছে, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, না পাওয়ার যন্ত্রণা, কত কিছু থাকে না একটা মানুষকে কেন্দ্র করে। তো এই যে মায়ার বাঁধন, এই যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে মন উঠতে চায় না সহজে। তোমাকে যদি এখন আমি বলি তোমার বাড়ি ছেড়ে তোমাকে আমি এখন 1 মাসের জন্য রেখে দেবো আমার এখানে, তুমি তোমার বাড়ি ছেড়ে থাকতে পারবে আমার এখানে এসে? তুমি হয়তো 2 দিন গেস্ট হয়ে থাকতে পারো, কিন্তু তোমার বাড়ির প্রতি যে আকর্ষণ, তোমার বাড়িতে যে তোমার কমফোর্টেবল সিচুয়েশনটা, ওটা তুমি পাবে না। তুমি ভাবো একটা দেহ ছেড়ে যখন একটা আত্মা বেরিয়ে যায়, কতক্ষণে ঘরে যাবো, 5 দিন ঠিক আছে, 6 দিন ঠিক আছে, তারপর বাড়ি যেতে ইচ্ছে করে। তো এইটাই না ব্যাপার, যে
একটা সময় মন কাঁদতে শুরু করে যে আর ভালো লাগছে না। তো ওটাই ব্যাপার যে শরীরের ভিতর যে আত্মা রয়েছে, শরীর তো ওর ঘর, এই ঘর ছেড়ে যখন ও বেরিয়ে যায় তখন ও একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। অনেক কিছু জানতে পারছি তোমার প্রেত কথা থেকে, ভূতের ব্যাপার, এগুলো না শুধু ভূত নয়, এগুলো শুধুমাত্র ভূত নয়, ভূত আমাদের জীবনেরই অংশ। ভূত আমাদের জীবনেরই অংশ, ঠিক যেরকম ভাবে ঈশ্বরও আমাদের জীবনের অংশ। তুমি যেমন ভাবে পুজো দাও, তোমার পুজো দেওয়ার জন্য তোমার ঘরে যেমন একটা পবিত্র শক্তি সবসময় থাকে, তোমাকে বাইরের সমস্ত নেগেটিভ এফেক্ট থেকে বাঁচায়, তেমন ভূতও তোমার জীবনেরই একটা অংশ। তোমার আশেপাশে কত মানুষ তার দেহ ছেড়ে চলে যাচ্ছে, তার ঘর ছেড়ে চলে যাচ্ছে, কত ভূত হয়েছে বলো তো। হ্যাঁ, তারা কি করে, তাদের তো একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে রে বাবা, তারা তো ফিরে আসে, তারা তো দেখতে আসে, তারা জানতে আসে যে কি হচ্ছে। তো মানুষ জীবনের সব থেকে বড় গল্পটাই হচ্ছে এটা, যে আমরা সবসময় মায়ার বাঁধনে আটকে থাকতে খুব পছন্দ করি, আমাদের কাছের মানুষদের সাথে, ফ্যামিলির সাথে, বাড়ি ঘরের সাথে। এই কদিন আগেই তোমার প্রেত কথার জন্য খুব ভয় পেয়েছি আমি। কেন ভয় পেয়েছি বলতে, আমি শুনেছি সকালবেলা, এবার সারাদিন আমার মাথায় ওটাই ঘুরছিল, ওই বাথরুমে যে ব্যাপারটা, একটা ঘটনা কেউ বলে গেছিল হয়তো, আমি কিছুতেই, আবার রাত 1:30টার সময় বাথরুম যাব, কিছুতেই আমি পারছি না। কথার একদম প্রথম দিকের পডকাস্টের ঘটনা। হ্যাঁ, আমি তো খুব 5 মাস শুনছি, আমি সব সার্চ করে সব বার করি। তুমি সবই শুনেছো? হ্যাঁ, সবই শুনছো। হ্যাঁ, শুনছি। তোমার ফেভারিট স্টোরি টেলার কে এখনো? তোমার কার ঘটনা শুনতে খুব ভালো লাগে? ঘটনা বলতে নাম হয়তো অতটা ভালো, একজন তোমার ওই এটা খুব ভালো লেগেছিল, ওই তোমার জব করতে গেছিল আর ওই একটা দেওয়ালে হাত দিয়ে গেছিল না, ওই ভেড়া টাইপের, ওইটা বেশ শুনতে ভালো লেগেছিল। আচ্ছা, ওই যে প্রতিদিন নক করতো, খাবিশের ঘটনা, সৌরভের ঘটনা, ওই নক করতো 8টা বাজলেই দরজা, সৌরভের ঘটনা, ওইটা বেশ ভালো লেগেছিল। সৌরভ ইজ আ ভেরি নাইস স্টোরি টেলার, খুব ভালো। ওইটা, তারপরে আরেকটা দিদি এসেছিল একটু ফ্যাটি টাইপের, আচ্ছা, ওনার গল্পটাও খুব ভালো লেগেছে। তারপর দেবস্মিতার কথা বলছে মনে হয়, তোমার পরিচিতি। হ্যাঁ, দেবস্মিতা আমার বন্ধু, আমার বান্ধবী, তাই তো? হ্যাঁ, ওইটা অনেকগুলোই। তারপরে একজনে ওই যে ভাইদের ওই জায়গা কিনে বাড়ি করেছিল, হ্যাঁ, ওই ঘটনাটা। আমাদের প্রেত কথা কিন্তু 2024-এ বেশ ভালো ভালো ঘটনা এসেছে, এবং 2025 শুরু হচ্ছে সোনালীকে দিয়ে, এবং তুমি এখানে এসছো, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো তোমার এখানে আসাতে, এবং আমি চাইবো তুমি আরো আসো। হ্যাঁ, এরকম 2-3টে ঘটনা ছোট ছোট আছে, সেগুলো শোনা ঘটনা, সাথে একটা বড় ঘটনা নিয়ে চলে আসো, জোগাড় করে একটা বড় ঘটনা জোগাড় করো কারোর কাছ থেকে, বড় ঘটনা জোগাড় করে আসতে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে একটা বড় ঘটনা। আমি এখানে আসার আগে অনেকে জানে, আমার যে এক্সিবিশনের সব বন্ধুরা আছে তাদের বলেছি, বলছে যা ফটো তুলে পাঠাবি। আমি বলছি হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমরা ছবিও তুলবো, এবং আপনারাও আমাদের এই পডকাস্ট শুনতে থাকুন। কেমন লাগলো সোনালীর পডকাস্ট আপনি জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, এবং আমি কিন্তু ওকে আবারও ইনভাইট করলাম আমার পডকাস্টে। তুমি আবারও এসো, এবং যখন তখন ওয়েলকাম। এবং আপনারাও শুনতে থাকুন প্রেত কথা লাইভ পডকাস্ট, এবং সবসময় সাপোর্ট করতে থাকুন। এই এপিসোডটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সোনালীর ঘটনা, এবং আপনারা আর কি ধরনের ঘটনা শুনতে চান সোনালীর কাছ থেকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনার সঙ্গে, আমার গেস্ট সোনালী, এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।